আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। রাজধানীর কাকরাইলে বুধবার দিনভর তার মেয়রের শপথের দাবিতে করা আন্দোলনে সংহতি জানিয়ে এই দাবি তোলেন তিনি। দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান বিএনপির এই নেতা। এদিকে আন্দোলনের কারণে কাকরাইল ও এর আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। রিপোর্ট কায়কোবাদ মাহমুদের। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে দিনভর চলমান আন্দোলনে সন্ধ্যায় সংহতি জানান ইশরাক হোসেন নিজেই। এ সময় তিনি বলেন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা হচ্ছে। অভিযোগ করেন বিএনপিকে নির্বাচনে আসতে না দেওয়ার জন্য দুইজন উপদেষ্টা কাজ করছেন। দাবি করেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ। সরকারের ভেতর থেকে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করা হয়েছে রায় প্রদানের সময়। নির্বাচন কমিশনকে এক প্রকার জিম্মি করার চেষ্টা করা আজকে হয়েছে, আপনারা দেখেছেন। এবং সম্পূর্ণ ব্যুরোক্রেসি তারা নিয়ন্ত্রণ করছে। কিভাবে তারা তাদের নিরপেক্ষতা ফিরে পাবে সেটা তাদেরকে সেই পদক্ষেপটা নিতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি তার প্রথম কাজটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে অবিলম্বে পদত্যাগ করবে। এরপর আরেক ছাত্র নেতা জনাব মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তাকেও পদত্যাগ করতে হবে। ইশরাক হোসেন আরও বলেন, এই আন্দোলন মেয়র পদের জন্য নয়, বরং গণতন্ত্রের জন্য। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান এই নেতা। এই যে আন্দোলনটি করছে, আপনাদের কি মনে হয় ইশরাকের মেয়রের জন্য? না, আপনার আমার জনগণের ভোটের অধিকারের জন্য। আজকে থেকে আমিও সর্বাত্মকভাবে এই আন্দোলনে যোগ দিলাম। আমিও পাশাপাশি এখানে অবস্থান করব যতদিন না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে। এর আগে আন্দোলনের সপ্তম দিনে নগর ভবন ছাড়িয়ে আন্দোলনকারীরা অবস্থান নেন মৎস্য ভবন মোড়, কাকরাইল, গুলিস্তান সহ বেশ কয়েকটি পয়েন্টে। বুধবার সকাল থেকেই সেসব এলাকায় জড়ো হন কয়েক হাজার নেতাকর্মী। পরে আন্দোলনকারীরা ইঞ্জিনিয়ার ইশরাকের শপথের দাবিতে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন। পুলিশের বাধায় আন্দোলনকারীদের একাংশ কাকরাইল মসজিদের সামনেই অবস্থান নেন। প্রিয় নগরবাসী, তারা ইঞ্জিনিয়ার ইশরাকের তার গুরুদায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। ইশরাকের যে অধিকার, ন্যায্য অধিকার, সেটা ফিরিয়ে দিক। আমাদের দেশে যে ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেটাকে আমরা ফিরিয়ে দিতে চাচ্ছি। গেজেট হওয়ার পরও যেহেতু শপথ করাচ্ছে না, এটা তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে সরকার তালবাহানা করছে। সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় কাকরাইল ও তার আশেপাশের এলাকায়। সপ্তাহ জুড়ে এই আন্দোলনে ব্যাহত নগর সেবা, বন্ধ রয়েছে সকল কার্যক্রম। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আজ আদেশ দেবে হাইকোর্ট। বুধবার শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। গত সপ্তাহে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট আবেদনটি করা হয়। সেই সঙ্গে রিটে ইশরাককে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাহী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়। রাখাইনে মানবিক সাহায্য পাঠানো নিয়ে কথা হয়েছে, তবে করিডোর দেয়া নিয়ে কারোর সাথে আলোচনা হয়নি এবং হবেও না বলে স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। একই সঙ্গে তিনি বলেছেন, করিডোর নিয়ে সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আরাকান আর্মির সাথে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ নিয়ে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের সচিবালয়ের সম্মেলনে আলোচনা হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম।
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিয়ে সংবাদ সম্মেলনে মানবিক করিডোর ইস্যু, রোহিঙ্গা প্রত্যাবাসন, ত্রাণ সহায়তা দেয়া সহ বেশ কিছু বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বলেন, করিডোর ইস্যু নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। অতিরিক্ত কোনো শরণার্থী অ্যাকসেপ্ট করা আমাদের জন্য সম্ভব নয়। রাখাইনে ত্রাণ সাহায্য দিতে পারি কিনা আমরা বিষয়টি বিবেচনা করছি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘে সম্মেলন হবে জানিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। আরাকান আর্মি এবং সেই সাথে মায়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেই আলোচনা আমরা একই সমান্তরালে চালু করেছি, আলোচনা চলছে। করিডোর ইস্যু নিয়ে প্রতিবেশী একটি দেশ থেকে অপপ্রচার চালানো হচ্ছে মন্তব্য করে কোনো প্রকার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান খলিলুর রহমান। করিডোরের প্রচারণা কিন্তু বাংলাদেশ থেকে ওঠে নাই, এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে। তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতিসংঘকে নিয়ে। আরে ভাই, জাতিসংঘ কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে? এটা তো একটা সাধারণ প্রশ্ন। তার মধ্যে জড়ালো আমি বিদেশি নাগরিক, আমেরিকান নাগরিক, আমার একটাই ন্যাশনালিটি সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি যেটা নই আমাকে সেটা বানাবেন না প্লিজ। করিডোর ইস্যুতে সেনাবাহিনীর সাথে কোনো মতবিরোধ নেই বলেও জানান তিনি। এছাড়া মিয়ানমারের পরিস্থিতি স্বাভাবিক হলে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে বলে উল্লেখ করেন তিনি। একেবারেই গুজব, সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই। সেনাপ্রধানের সঙ্গে নিয়ে আমার বিস্তারিত আলোচনা হয়েছে। এই সম্পর্কে আমরা একেবারে এক সমতলে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। মানবিক করিডোর প্রদান প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুব উল্লাহ বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব হওয়ার মতো কোনো বিষয় মেনে নেবে না দেশের জনগণ। জাতীয় প্রেস ক্লাবে সাইফুল হকের বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি একথা বলেন, বাংলাদেশের জন্য করিডোর কতটা হুমকি অথবা ইতিবাচক তার নির্মোহ বিশ্লেষণ প্রয়োজন। আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের মধ্যে বাইরের দেশের কারো আগ্রহ বড় হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বলেন, রাজনৈতিক দলগুলোর দুর্বলতার কারণে এতদিন সরকার পতন হয়নি, বরং কোনো সংগঠন না হয়েও ছাত্ররা সরকার পতন করতে পেরেছে। আর যারা এই সরকারকে দীর্ঘমেয়াদী করতে চান তারাই স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। স্থানীয় সরকারের একটা রব এখন তোলা হচ্ছে। তুলছেন কারা? যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন। এই সরকার থাকলে যাদের জন্য সুবিধা হয়, এই সরকার থাকলে যাদের অর্থনৈতিক, রাজনৈতিক, প্রশাসনিক আধিপত্য যারা বাড়িয়ে তুলতে চান। বাংলাদেশের মানুষ তাদের অনেক দুর্বলতা থাকতে পারে, অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু তারা দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়, খর্ব হয় এমন কিছু তারা মেনে নেবে না। ভারতের সাথে কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়নি। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পণ্য পরিবহন বন্ধ করায় দেশটিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান। চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে টেক আপ করা হবে। গতকাল মাত্র নিয়ে কথা হয়েছে, এর মধ্যে চিঠি যাবে এবং রিপ্লাই আসবে। এত কি ফাস্ট আমাদের সিস্টেম? এত ফাস্ট না, সময় লাগবে, বাট এটা টেক আপ করা হচ্ছে। নির্বাচন কমিশন বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। একই সাথে অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করে তিনি বলেন, ইসি পুনর্গঠন না হলে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। তবে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনার ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় না জাতীয় নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্ত সরকারের। মেজবাহ হাসানের রিপোর্ট। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে
বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনের সামনে রাস্তায় জড়ো হতে থাকেন নাগরিক পার্টির নেতাকর্মীরা। এক পর্যায়ে রাস্তায় দেওয়া ব্যারিকেড ভেঙে কমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা। এ সময় ৩ উপদেষ্টা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে অভিযোগ তুলে তাদের পদত্যাগের দাবি জানান নেতারা। আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদুদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা বড় কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হব। এই কমিশনের অধীনে নির্বাচন হলে বিএনপি হাসিনার থেকেও বড় ফ্যাসিস্ট হয়ে উঠবে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সংগঠক। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে উপস্থিত হয়েছে, এটা বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। তবে এনসিপির এসব দাবি রাজনৈতিক উল্লেখ করে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি নির্বাচন কমিশনার। কখনো নির্বাচন কমিশন স্বপ্রণোদিত হয়ে পক্ষভুক্ত হয়েছে কিনা বা আপিল করেছে কিনা আমরা এমন কোনো নজির পাই নাই। সুতরাং আমাদের পক্ষভুক্ত হওয়া বা করার এই আইন আমাদেরকে সুযোগ দেয় না। ইসি পুনর্গঠন না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে দ্রুত নির্বাচন সহ ৩টি সুপারিশ সম্বলিত একটি চিঠি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঠিয়েছেন অস্ট্রেলিয়ান ৪৩ সেনেটর ও এমপি। ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে লেখা ওই চিঠিতে জরুরি ভিত্তিতে সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার করা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ভেঙে ফেলার আহ্বানও জানানো হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করা হয় চিঠিতে। তারা বলেন, এসব কাজ করতে বিলম্ব হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নষ্ট হবে। চিঠির মাধ্যমে জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতার সাহসকে স্বীকৃতি দেন অস্ট্রেলীয় পার্লামেন্টের সিনেটর ও এমপিরা। স্থানীয় সরকারের আগে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার দুপুরে ময়মনসিংহ বিভাগীয় বিএনপি প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দেশ পরিচালনার জন্য জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিয়েছে, কিন্তু জনগণের মধ্যে প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার কি কোনো দলের হয়ে কাজ করছে কিনা। বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিভাগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানকে অপসারণ সহ 4 দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। অর্থ উপদেষ্টার সাথে বৈঠকের একদিনের মাথায় বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। তারা বলছেন, আলোচনায় ডেকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্ত দেননি অর্থ উপদেষ্টা। 4 দফা দাবি আদায়ে আজ প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হবে বলেও জানান তারা। বিস্তারিত নাহিদ মির্জার রিপোর্টে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের চলমান অচলাবস্থার সমাধান না হওয়ায় পুনরায় অসহযোগ কর্মসূচি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকাল থেকে বিভিন্ন কর অঞ্চলের কর্মকর্তা ও কর্মচারীরা আগারগাঁও এনবিআরের কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। গত 12 মে রাতে প্রজ্ঞাপন জারি করে এনবিআরকে 2টি বিভাগে ভাগ করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে পৃথক ইউনিট গঠন করা হয়। অধ্যাদেশ অনুযায়ী কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তারা বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন এনবিআরের কর্মকর্তা ও কর্মচারীরা। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন তারা। পরে 20 মে তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সহ আরও 2 উপদেষ্টা ও এনবিআর চেয়ারম্যান। বৈঠক শেষে উপদেষ্টা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু এনবিআর ঐক্য পরিষদ থেকে জানানো হয় তাদের দাবি মানা হয়নি, তাই বুধবার থেকে আবারও আন্দোলনের ডাক দেয়া হয়।
এদিন সকাল ৯টা থেকে সংবাদ সম্মেলন শেষ না হওয়া পর্যন্ত ঢাকাস্থ এনবিআরের আওতাধীন সকল দপ্তরে এবং ঢাকার বাইরে নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করতে বলা হলেও আগারগাঁওয়ে কার্যালয়ে আসতে থাকেন কর্মকর্তা কর্মচারীরা। এরপর দুপুর ১:১টায় সংবাদ সম্মেলন করে আন্দোলনকারীরা। অধ্যাদেশ বাতিল ছাড়াও এনবিআরের চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় ঐক্য পরিষদ। আমাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়নি, তথাপি পরবর্তীতে গণমাধ্যমের সভাটি ফলপ্রসূ ছিল বলে মাননীয় অর্থ উপদেষ্টার বক্তব্য ও মন্তব্য উল্লেখ করা হয়। অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। আগামী ২২ মে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কথাও জানান তারা। আগামীকাল ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার দুপুর থেকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবি সমূহের বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। তবে কাজ আগেই শেষ হওয়ায় আগামী ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশে কোনো সমস্যা হবে না বলেও জানায় তারা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকালের খবর সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।